বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বললেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনারও আশ্বাস দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছেন জানবো আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসেম সিমেন্ট আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। এফআর টাওয়ারে ভয়াবহ আগুন, যেখানে প্রাণ গেছে ২৫ জনের। এটি কি কেবলই দুর্ঘটনা? এটা তাদের গাফিলতির কারণে দুর্ঘটনা নয়, এটা হত্যাকাণ্ড। তাদের বিরুদ্ধে এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড, সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি যত প্রভাবশালী হন, বৃত্তে, ক্ষমতায় বা অন্য কোনো পদ পদবিতে তিনি যেই হন না কেন। শুধু এফআর টাওয়ার নয়, এর লাগোয়া এবং কামাল আতাতুর্ক এভিনিউর অনেক বহুতল ভবন রয়েছে আগুনের ঝুঁকিতে, যাদের বারবার সতর্ক করার পরও কোনো ব্যবস্থা নিচ্ছেন না ভবন মালিকরা। আমাদের প্রত্যেকটা বিল্ডিংকে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে চেক করতে আমরা করেছি, কিন্তু আমরা কিন্তু রিপোর্ট দিয়েছি। এসব বিল্ডিংয়ে 3 বার ওয়ার্নিং দেওয়া আছে এই বিল্ডিংয়ে, তো তারা এগুলো কাজ করছে না। তো এখন আমার মনে হয় আমরা যারা রেগুলেটরি বডি আছি, সরকারের বিভিন্ন রকমের সংস্থা রয়েছেন, তারা অবশ্যই ব্যাপারে নজর দেবেন এবং আমাদেরকে এটা করতেই হবে। না করলে এই ধরনের ঘটনা বারবারই ঘটতে থাকবে। বৃহস্পতিবার রাতে এফআর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে আনার পর শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো তল্লাশি শেষ করেছে ফায়ার সার্ভিস। সেখানে আর কোনো মরদেহ নেই। ভবনটি বুঝিয়ে দেওয়া হয়েছে পুলিশের কাছে। বিল্ডিং কোড অনুসারে এই বিল্ডিংটা তৈরি করা হয় নাই। একটা বিল্ডিংয়ে তার এক্সিট রুট থাকতে হবে, ফায়ার এক্সিট। এখানে যে দুটা সিঁড়ি আমি দেখেছি, একটা সিঁড়ি হবে 2 ফিটের, সম্ভবত আমার কাছে ছবি তোলা আছে, আরেকটা হতে পারে 3 ফিট। এটা দিয়ে মানুষ নামার কোনো সুযোগ নেই। আর সবচেয়ে বড় জিনিস হলো এই বিল্ডিংগুলোর যেটা ব্যবহার হচ্ছে, এক একটা ফ্লোর এক একটা মালিক কর্তৃক ব্যবহৃত হয়, যার কারণে তাদের নিজস্ব সেফটির জন্য প্রায়শই দেখা যায় যে একটা সিঁড়ির বিভিন্ন জায়গায় ব্লক করা আছে, যার কারণে এক্সিটের সময় তারা কিন্তু এক্সিট নিতে পারছে না। এটা একটা বড় ধরনের মানে একটা চ্যালেঞ্জ। সিঁড়ি আপনার আছে কিন্তু ইউজ করতে পারছে না। আদারে যদি ইউজ করতে পারতো তাহলে এই লোকগুলো কিন্তু ওখানে আটকা পড়তো না, তারা কিন্তু এক্সিট রোডে বের হয়ে যেতে পারতো, যদি সেইভাবেই যদি বিল্ডিং কোড মেনে ফায়ার এক্সিটগুলো তৈরি করা হতো। ভবনটি আপাতত ব্যবহার করা যাবে না জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক পক্ষকে নিয়ে ভেতরে প্রবেশ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে যার যার অপরাধ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান ডিএমপি কমিশনার। ভবনের মালিককে আইডেন্টিফাই করা হয়েছে, এখানে একটা সোসাইটি আছে তাদের আইডেন্টিফাই করা হয়েছে, এই ভবনে কাদের অফিস আছে সেটা এভরিথিং, অল ইনফরমেশন ইজ ইন আওয়ার হ্যান্ড। স্থানীয় সরকার মন্ত্রী জানান, সব সংস্থার সমন্বয়ে এখন থেকে কঠোর ব্যবস্থা নেবেন তারা। আর যাতে কোনো প্রাণ অকালে ঝরে না যায় সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্থানীয় সরকার মন্ত্রী। এই সমস্ত অবকাঠামোগত যে সমস্ত নিয়ম নীতিমালা আছে সেগুলা অনেক জায়গায় অনুসরণ করা হয় নাই। এখন এগুলাকে আপনার যাতে নাকি একটা নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে আনা যায়, সেটার জন্য সংশ্লিষ্ট পূর্ত মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। এটা 100% হত্যাকাণ্ড। কারণ আমরা এতগুলো 25 জন নিরীহ মানুষকে যারা বাসা থেকে বের হয়েছে বাসায় ফিরবো বলে, কিন্তু তারা বাসায় ফিরতে পারেনি। তাদের বউ এবং স্ত্রী স্বজনরা আশায় ছিল কখন তারা ফিরবে। এটা তারে এবং ঠান্ডা মাথা একটা খুনি বলা যায়, ঠান্ডা মাথা হত্যাকাণ্ড বলা যায়। কেননা চিনিশোল ভবনের যে মালিক, সেখানে কোনো পর্যাপ্ত পরিমাণের যে অগ্নিপাত হলে বা অগ্নি নির্বাচনের যে পর্যাপ্ত ব্যবস্থা, সিঁড়ির ব্যবস্থা নেই, লিফটের ব্যবস্থা নেই, এবং ফায়ার যে সার্ভিসের ইকুইপমেন্ট সেটা নেই। ঢাকা শহরে অনেক বিল্ডিং আছে, আগুন নির্মাণের পদক্ষেপ ব্যবস্থা নাই। যেমন শুধু ঢাকা শহরে না, ডিস্ট্রিক্ট লেভেলেও আছে, বিভাগীয় লেভেলেও আছে, এবং কি আগুন নির্মাণের সিস্টেম এখন আছে ফায়ার গ্যাস। একটা প্রতিটা ফ্যামিলি প্রতিটা ফ্লোরে একটা করে ফায়ার গ্যাস যদি রাখে, প্রতিটা মানুষকে আগুন নির্মাণের পদক্ষেপ নেওয়া উচিত, যে কীভাবে আগুন নির্বাহিত হবে, ফায়ার গ্যাস হোক আর পানি দিয়ে হোক, সবাই সচেতন হওয়া উচিত। এতদিন কিন্তু ওই ভবনে বড় বড় জনসভা হয়েছে, আরও অনেক কিছু হয়েছে,
যখন আপনার আগুন লাগছে তখনই ওই বিল্ডিংয়ের অনুমোদন নাই, বিল্ডিংয়ের কাগজ নাই, এতদিন আপনি কি করছেন? তখন কিন্তু এটার আপনার তারা মানে কোনো কিছু করে নাই। এখন আগুন লাগছে, এখনই আপনার মানে ওনার শাস্তি দাবি করতেছে, ওনার মৃত্যুদণ্ড দাবি করতেছে। যে কোনো দুর্ঘটনা হলে ফায়ার সার্ভিস কর্মীরা সহজে ওটা করতে পারে, যেন বেগ পেতে না হয়। মিনিমাম স্পেস থাকবে, গ্যাপ থাকবে, বা সবাই যারা বিল্ডিংয়ে তারা থাকে তাদের যদি একটা প্রশিক্ষণ থাকে, বা অগ্নি নির্বাপক যে ব্যবস্থা ওইটা পর্যাপ্ত আছে কিনা, প্রত্যেকটা ফ্লোরে আছে কিনা, বা সবাই যারা আছে তারা জানে কিনা, এগুলা আগে নিশ্চিত করতে হবে। এটা অবশ্যই হত্যাকাণ্ড, যেহেতু ওই বিল্ডিংয়ের যে মালিক উনি পর্যাপ্ত এমার্জেন্সি গেটও রাখে নাই, বা এমার্জেন্সি ডোর যদি থাকতো সবাই ওখান থেকে চলে আসতো, প্রত্যেকটা ফ্লোরে আটকে মানুষকে মরে যেত। এবং ঢাকায় মানে আয়তনের তুলনায় যেই ধরনের আপনার মানে হাই স্ট্রেট বিল্ডিং হচ্ছে, সেটা আপনার অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা বাড়বে, কিন্তু কমবে না, এটা নিশ্চিত বলা যায়। যদি আপনি সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে এগুলোর মানে সমাধান না খুঁজেন, তাহলে এই আপৎকালীন সমস্যা দিয়ে সমস্যার সমাধান হবে না। এটা যেহেতু দায়িত্বশীল পজিশন থেকে এটা বক্তব্য এসছে, এটা নিশ্চিতভাবেই বলা যায় যে এটা হত্যাকাণ্ড, এবং এটার জন্য কেউ না কেউ দায়ী, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ঘুষের বিনিময়ে ওই বিল্ডিংটা যখন করা হয়েছে, তখন যদি রাজুক যদি সঠিকভাবে তত্ত্বাবধান করতো, যে আসলে বিল্ডিংয়ের আইন মেনে সঠিক মতো বিল্ডিং কোড মেনে যে বিল্ডিংটা করা হচ্ছে কিনা, আপনার যে সাইডে যে সিঁড়িটা দেওয়া হচ্ছে কিনা, এটা যদি তারা যদি তদন্ত করতো, ওই সঠিক সময় যদি দেখতো, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। বিল্ডিং মালিক পক্ষ তো বিচার দাবি করতেছি, প্লাস যে রাজুকের ওই সময় যে কর্মকর্তা ছিল যারা সঠিকভাবে দেখভাল করে নাই, অবশ্য তাদেরও বিচারের আওতাধীন করা উচিত। কারণ কেন তারা সঠিকভাবে বিল্ডিংটা করলো না, তারা কেন এইভাবে দেখলো না? 22 তলা হলো, তখন তাইলে আমাদের এই গণপূর্ত বিভাগ বা আমাদের এই প্রশাসন কোথায় ছিল? তখন যদি এই জিনিসটা আমরা ধরতে পারতো, আজকে এই বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতো না। সেক্ষেত্রে আমি মনে করি যে যারা এই উদাসীনতা দেখিয়েছে তারা এই জন্যে দায়ী। তদন্ত করে যারা এই অবৈধতা করেছে 16 থেকে 22 তলায় নিয়ে গেল, তাদেরকে শনাক্ত করে তাদের শাস্তিটা হওয়া উচিত। মাল্টিপ্লাস বিল্ডিংগুলো হচ্ছে, এই বিল্ডিংগুলোর রাজুক থেকে অনুমোদনটা ঠিক সেভাবে পরিকল্পনার মাধ্যমে হতে হওয়া উচিত, যাতে করে মানুষের সেফটির লেভেলটা মানে সেভাবে হচ্ছে। গভর্নমেন্টের উচিত যে সরকার এবং তার সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট মানে এই জিনিসটাকে, বিশেষ করে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এখন যে অবস্থা আছে, এটা আরও আধুনিক ব্যবস্থা মানে নেওয়া উচিত, যে খুব দ্রুততম একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টকে কন্ট্রোল করা। তারা 22 তলা করেছে এবং সেখানে অ্যাক্সিডেন্ট হলো, অগ্নি নিবারণের যন্ত্র আছে কি না, সরঞ্জাম আছে কি না সেটা দেখিনি। অবশ্যই তাদের ব্যাপারে তো ব্যবস্থা নিতেই হবে অ্যাট ফার্স্টলি। এবং শুধু এটাই নয়, আমাদের দেশে যে ঢাকা সিটিতে যেসব বিল্ডিংগুলো আছে, যখনই অগ্নিকাণ্ড হয় তখনই শুধু মন্ত্রীরা মুখে বলে, সরকার বলে বিভিন্ন পদক্ষেপ নেবে, আদৌ দেখা হয়নি, আমরা কখনোই পাইনি। নিমতলা অগ্নিকাণ্ড দেখেছি আমরা, রানা প্লাজা দেখেছি আমরা, চকবাজার দেখেছি, বাট যখনই লাগে তখনই তারা একের পর এক পদক্ষেপের কথা বলে, কিন্তু আজও বাস্তবে আমরা দেখিনি। যখন 18 তলা 20 তলা বিল্ডিং যখন বানায়, তখন রাজুক অনুমোদন দেন 20 তলা, হয়ে যায় 25 তলা। তখন আপনারা দেখেন না ঢাকা শহরে হাজার হাজার বিল্ডিং, তখন কোথায় যান আপনারা? যখন ওখানে ট্যাক্স নেওয়া হয়, গ্যাসের বিদ্যুৎ কারেন্ট বিল, তখন তো অবশ্যই প্রশাসনের লোকে জানে, এটা তো সরকারি লোকে দেয়। তখন এই বিল্ডিংটা হলো 15 তলা, হয়ে গেল 20 তলা কেমনি? তখন কি তখন এখানে নথিপত্র কি হয় না, সেখানে ফাইলপত্র হয় না, দেখে না? তখন আবার এই কথা নতুন করে বলার দরকার কি? যেটা শিশু পোলাপানও বোঝে, 5 বছরের একটা ক্লাস 5-এর বাচ্চাও বোঝে। এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বললেন গণপূর্ত মন্ত্রী। এ নিয়ে আমাদের কথার আজকের পর্বে আমরা এতক্ষণ দেখছিলাম সাধারণ মানুষের ভাবনা। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।